অনন্তকাল বিচার ও সংস্কারের বাহানায় গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করবেন না। খুলনায় তারুণ্য সমাবেশে বিএনপির হুঁশিয়ারি, জনগণের ম্যান্ডেট নির্বাচন। ব্যক্তিগতভাবে ক্রিমিনাল অপরাধের জন্য দায়ী করে বিচার করা হয়, সাথে সাথে সেই সমস্ত ফ্যাসিবাদী দলেরও রাজনৈতিক দল হিসেবে বিচার করা হয়। নগর ভবনের ফটকে তালা দিলেন ইশরাকের সমর্থকরা। সেবা ব্যাহত, উপদেষ্টা আসিফের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি সহ 5 দফা দাবি 7 কলেজ শিক্ষার্থীদের। দাবি না মানলে সোমবার মাঠে নামার হুঁশিয়ারি। এমএফএস কোম্পানির নগদ ফের দুষ্কৃতিকারীদের নিয়ন্ত্রণে, বলছে বাংলাদেশ ব্যাংক। অবৈধ টাকা তৈরির শঙ্কা। এবং মাইক্রো ক্রেডিট ব্যাংক হলে সহজে ঋণ পাবেন উদ্যোক্তারা, বললেন প্রধান উপদেষ্টা। ক্ষুদ্র ঋণে প্রযুক্তি ব্যবহারের তাগিদ গভর্নরের। শুনছিলেন শিরোনাম, স্বাগত জানাচ্ছি শান্তবাজারে। পুরো সংবাদ জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি নাজমুস সাকিব। জনগণের একমাত্র ম্যান্ডেট সুষ্ঠু নির্বাচন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে। বিকেলে খুলনা বিভাগীয় তারুণ্যের সমাবেশে বক্তব্য রাখেন তিনি। বলেন, নির্বাচনের দাবিতে অন্তর্বর্তী সরকারকে ঘেরাও করতে হলে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক। অনন্তকাল ধরে সংস্কার ও বিচারের বাহানায় গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ না করার আহ্বান জানান তিনি। খুলনা থেকে জাওয়াদ মাহমুদের প্রতিবেদন। মাথার উপর গ্রীষ্মের তপ্ত রোদ, গরমের হাঁসফাঁস, মাঠের ধুলোঝড়, কোনো কিছুই দমাতে পারেনি বরিশাল ও খুলনা বিভাগের 16 জেলার তরুণদের। মিছিল নিয়ে, প্রকম্পিত স্লোগানে, হাতে দাবি দেওয়া সম্মিলিত ব্যানার ও প্লাকার্ড নিয়ে দুপুর থেকেই খুলনার সার্কিট হাউস মাঠে জড়ো হতে থাকে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠনের ডাকা তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে। রাজনীতির নানান পক্ষ থেকে যখন অভিযোগ উঠছে তরুণদের রাজনীতি বিমুখ করার চেষ্টার, অপরাজনীতির ফলে মেধা পাচার হচ্ছে বিদেশে, তখন রাজনৈতিক অধিকার নিয়ে কতটা সোচ্চার তরুণরা? যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সবাই একত্রিত হয়ে আমরা আজকে এই তারুণ্যের সমাবেশ থেকে এই মেসেজ দিতে চাই যে আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এখান থেকে আমরা তারুণ্যের যে অধিকার আছে সেই অধিকার প্রতিষ্ঠার আদায়ের শপথ এখান থেকে আমরা নিয়ে যেতে চাই। বাংলাদেশকে আমরা একটা সুন্দর বাংলাদেশ হিসাবে আমরা দেখতে চাই। এই মঞ্চ থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সেই বক্তব্য আবার পুনরাবৃত্তি করবেন। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তরুণ সমাজের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, তাদের মেধার বিকাশ ঘটানোর জন্য, সৃজনশীলতার বিকাশ ঘটানোর জন্য বিএনপি কি করবে সেই ঘোষণা এই মঞ্চ থেকে আসবে। মাঠ ভর্তি সমাবেশে ছাত্র নেতারা সমবেত তরুণদের অভয় দেন সকল সংকটে পাশে থাকার। রাষ্ট্র কাঠামোতে তরুণদের অধিকার আদায়ে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম চালানোর আশ্বাস দেন তরুণ ছাত্রনেতা থেকে শুরু করে যুবনেতারা। তরুণ ও যুব সমাজকে সাথে নিয়ে সকল রাজনৈতিক অপচেষ্টা রুখে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। বাংলাদেশের কোন ষড়যন্ত্রকারীরা যদি এই তারুণ্যকে অস্বীকার করে তারুণ্যের কোন ইতিহাস লিখতে চায়, আমরা আজকের এই সমাবেশ থেকে বলতে চাই তাদেরকে ইতিহাসের রাস্তা করে নিক্ষেপ করা হবে। যারা কোথায় কোথায় সবাই ঘেরাও করে, আমরা কিন্তু 1,500 তারুণ্যের প্রতিনিধিত্ব করি না, আমরা লক্ষ লক্ষ তরুণদের প্রতিনিধিত্ব করছি। সমাবেশে যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের একমাত্র ম্যান্ডেট সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করা। যারা বর্বরতম হত্যাকাণ্ড চালায় নিজের দেশের মানুষের উপরে, তাদেরকে ব্যক্তিগতভাবে ক্রিমিনাল অপরাধের জন্য দায়ী করে বিচার করা হয়, সাথে সাথে সেই সমস্ত ফ্যাসিবাদী দলেরও রাজনৈতিক দল হিসেবে বিচার করা হয়। আমরা দাবি করেছিলাম সেই রাজনৈতিক দলের বিচার করা হোক, সংশ্লিষ্ট আইনে পরিবর্তন আনা হোক। সরকার করেছে, তবে অনেক পানি ঘোলা করে। এ সময়
অন্তর্বর্তী সরকারকে সংস্কার ও বিচারের বাহানায় গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি না করার আহ্বান জানান তিনি। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে, যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন। সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া সেটা চালু থাকবে, যারাই সরকারে আসুক। অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠকাকীর্ণ করবেন না। তরুণদের জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত করা, সমাজ ও রাষ্ট্র কাঠামোয় তরুণ যুবকদের অধিকার প্রতিষ্ঠা করাই এ সমাবেশের মূল লক্ষ্য। আজকের যে সকল নেতারা কথা বলেছেন, প্রায় সবার বক্তব্যে উঠে আসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের সমীকরণে তরুণরা একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে যাচ্ছে। তাই তরুণদের কাছে নামতে বিএনপির আয়োজন যুবকদের কতটা প্রভাবিত করবে আগামী দিনে আরো বেশি স্পষ্ট হবে। খুলনার সার্কিট হাউস মাঠ থেকে যাওয়ার এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত সময়ে আওয়ামী লীগকে ভোট দিলেও যারা সন্ত্রাসী কার্যক্রম করেনি তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো দ্রুত ও সুষ্ঠু জাতীয় নির্বাচন। অন্যদিকে জনগণের রোশনালে পড়ার আগেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জয়নুল আবদিন ফারুক। চট্টগ্রাম ও ঢাকায় আলাদা আলাদা অনুষ্ঠানে তারা এইসব কথা বলেছেন। আরো জানাচ্ছেন আসিফ ইকবাল খান। চট্টগ্রামে চলছে বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রম। বন্দরনগরীতে শনিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। কার্যক্রম উদ্বোধন শেষে বিএনপির শীর্ষ এ নেতা বলেন, বিগত সময়ে আওয়ামী লীগকে ভোট দিলেও যারা বিএনপির কার্যক্রমে বাধা দেয়নি, কোনো সন্ত্রাসী কার্যক্রম করেনি, তারা চাইলে বিএনপির সদস্য হতে পারবে। আওয়ামী লীগের দোসর যারা ছিল চিহ্নিত, এখন একজন ভালো লোক, সে হয়তো আওয়ামী লীগের ওই চিহ্নিত দোসর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না। সে কাকে ভোট দিছে আমরা জানি না, কিন্তু সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, পারলে ইনডাইরেক্টলি সহযোগিতাও করেছে বিভিন্ন ক্ষেত্রে। তাদের তো হতে কোনো বাধা নেই, তাদের হতে বাধা নেই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে জাতীয়তাবাদী বাউল দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, বিএনপি চায় সব গণতন্ত্রগামী মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে। বিএনপির শীর্ষ এ নেতা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে একমাত্র উপায় হলো দ্রুত ও সুষ্ঠু জাতীয় নির্বাচন। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি বাংলাদেশের, আমরা বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাস করি। আমরা দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যত দ্রুত সম্ভব, এবং আমরা চাই সেটা করতে একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। একই দিন সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ তরুণ দলের আলোচনা সভায় অংশ নেন বিএনপির আরেক শীর্ষ নেতা জয়নুল আবদিন ফারুক। এ সময় জনগণের রোশানলে পড়ার আগেই সরকারকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, করিডোরের মতো বড় বড় সংস্কার নয়, দেশের মানুষ প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচন চায়। আপনার এখন গুরু দায়িত্ব একটা, গুনগুন করে কানের মধ্যে কারো কথা না শুনে আপনি যেরকম স্ট্রেট ফরওয়ার্ড এমন একটি নির্বাচনের ব্যবস্থা করে দেন, সেই নির্বাচনে বাংলাদেশে যেই সকলের রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করে গণতন্ত্র এনেছে, সেই দলগুলো আবার ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে সরকার গঠন করবে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কারো কথা না শুনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান, যেন সকল দল ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনে অংশ নিতে পারে। করিডোরের প্রশ্ন কেন আসে? এত বড় বড় সংস্কারের প্রশ্ন কেন আসে? আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবে সিটি কর্পোরেশনের চলমান সংকট নিয়ে কথা বলছেন বিএনপি নেতা ইশরাক। সরাসরি যুক্ত হব সেখানে।
কেন শপথ গ্রহণ করানোর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং কালক্ষেপণ করা হচ্ছে, এই বিষয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এবং আমি এটার মাধ্যমে রেকর্ড রেখে দিলাম যে আমরা শপথ নেওয়ার জন্য প্রস্তুত এবং আমরা চিঠি প্রদান করেছি। এখানে আপনাদেরকে কিছু কপি দেওয়া হয়েছে, একদম আমার চিঠি, গ্যাজেট এবং পুরো আইন, পুরো রায়ের কপি সবকিছুই সরকারের বিভিন্ন দফতরে আমরা রেজিস্টার্ড পোস্ট এবং রিসিপ্ট কপি দিয়ে আমরা দিয়ে এসেছি। এই জিনিসটি আপনাদেরকে অবহিত করার জন্য আজকে এই সংবাদ সম্মেলনটি আমরা করেছি। আমি আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা আমার সংবাদ সম্মেলনটিতে অংশগ্রহণ করেছেন স্থান সংকুলন হওয়া সত্ত্বেও, এবং এই স্বল্প সময় যে আপনারা এসেছেন সেটার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বিএনপি নেতা ইশরাক হোসেন কথা বলছিলেন জাতীয় প্রেস ক্লাবে, যুক্ত ছিলাম সেখানে। এদিকে বিএনপির এই নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের মেয়র পদে অংশগ্রহণের বিলম্বের প্রতিবাদে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছেন তার সমর্থক কর্মীরা। এ সময় নগর ভবনের ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। এদিকে সচিবালয় অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন কর্মী সমর্থকরা। আগামীকালও বিক্ষোভ কর্মসূচি করার ঘোষণা দেওয়া হয়। জাবেদ আবদুল্লাহ জানাবেন বিস্তারিত। বুধবার থেকে ইশরাক হোসেনের সমর্থকদের এই আন্দোলন বিক্ষোভ। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও দক্ষিণের মেয়র পদে কেন ইশরাক হোসেনকে শপথ পড়ানো হয়নি সেই প্রশ্ন তোলে। এ সময় সমর্থকদের হাতে থাকা নানা প্ল্যাকার্ড, ফেস্টুনে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বার্তা। শনিবার সকালে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন হাজারো সমর্থক। খণ্ড খণ্ড আরও মিছিল নিয়ে নগর ভবনে আসতে থাকেন নেতাকর্মীরা। এ সময় তারা একের পর এক স্লোগান দিতে থাকেন। সেটা একটা ষড়যন্ত্র চলতেছে, যেহেতু আদালত তাকে রায় দিছে, এখানে তাকে বসতে দেওয়া হচ্ছে না, আমরা এখানে তাকে দেখতে চাই। আমাদের দাবি না মানা হচ্ছে, আমরা রাজপথে থাকবো, এখানে আন্দোলন চালিয়ে যাব। তার ন্যায্য, তার সিটে, তার জায়গা তাকে বসতে দিতে হবে। পরে নগর ভবনের সামনে থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি শুরু করে, যা পুলিশি বাধার মুখে গুলিস্তান পল্টন প্রেস ক্লাবের সামনে সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে এসে শেষ হয়। ঘোষণা করা হয় নতুন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের অভিযোগ, একটি মহল গণতান্ত্রিক পথকে বাধা দিচ্ছে। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন যদি তার দায়িত্বে বসে, এই দুর্নীতি বন্ধ হয়ে যাবে। গেজেট প্রকাশিত হওয়ার পরেও যদি নগর ভবনে একজন নগর পিতা ইশরাক হোসেন সাহেবকে বসানো না হয়, সেক্ষেত্রে আমি মনে করবো এর পিছনে একটা কালো ছায়া। আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সহায়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কার্যক্রমকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভা উপদেষ্টা জনাব সজীব ভুইয়া, আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। পরে চলতি বছরের 27 মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম। এরপর 27 এপ্রিল ইশরাক হোসেনকে নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি রোববারের মধ্যে। অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি সহ 5 দফা দাবি তুলেছে 7 কলেজের শিক্ষার্থীরা। বিকেলে ইডেন কলেজ চত্বরের সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন 7 কলেজ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর টিমের সদস্যরা। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায় না হলে 19 মে থেকে মাঠে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। রকিবুর রাহাতের প্রতিবেদন। 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয় রাজধানীর 7 কলেজ। তবে অধিভুক্তির পর থেকেই পরীক্ষার দীর্ঘসূত্রিতা, ফলাফল প্রকাশে বিলম্ব, প্রশাসনিক জটিলতা সহ নানা সমস্যার মুখে পড়েন শিক্ষার্থীরা। এ কারণে কয়েক বছর ধরেই আন্দোলন করে আসছে তারা। গেল বছরের সেপ্টেম্বরে 7 কলেজের শিক্ষার্থীদের জোরালো আন্দোলনের মুখে 16 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে এ কলেজগুলোর সমন্বয়ে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নাম প্রস্তাব করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি।
এর মধ্যে 3 মাস পেরুলেও নামকরণেই আটকে আছে সমন্বিত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। এসবের প্রতিবাদে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন ডাকে 7 কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর আন্দোলনের শিক্ষার্থীরা। 1 মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি সহ 5 দফা দাবি তোলেন তারা। রোববারের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠনের পরবর্তী 2 কার্যদিবসের মধ্যে 24-25 সেশনের ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামী 5 কার্যদিবসের মধ্যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের রূপরেখা এবং লোগো মনোগ্রাম প্রকাশ করতে হবে। দাবি আদায় না হলে 19 মে থেকে মাঠে নামার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আমরা 7 কলেজ ঢাকাকে নিয়ে ভাবি, ঢাকার মধ্যে মানুষগুলো যাতে শান্তিতে থাকে, আমরা এই ভাবনার জায়গা থেকে কখনোই আমরা রাজপথের কর্মসূচিতে যাব না। তবে আমরা যদি আমাদের দাবি আদায় করতে হয়, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ঘেরাও করতে দ্বিতীয়বার ভাববো না, একবারই ভাববো। শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে এই আন্দোলন বলেও জানান 7 কলেজের শিক্ষার্থীরা। আমরা রাজপথে পড়ে থাকতে চাই না। রকিবুল রাহাত, এখন, ঢাকা। মোবাইল আর্থিক সেবাদাতা এমএফএস প্রতিষ্ঠান নগদ ফের নিয়ন্ত্রণে নিয়েছে দুষ্কৃতিকারীরা। ফলে পুনরায় অবৈধ টাকা বা ই মানি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। শনিবার এক সংবাদ সম্মেলনে কথা জানায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। এদিকে নগদের অর্থ তছরূপের জন্য যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছিল তাদের মধ্যে একজনকে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এতে নগদ পরিচালনায় দেখা দিয়েছে অস্থিরতা। বিস্তারিত জানাবেন আতাউর নিয়ন। মোবাইলে আর্থিক সেবাদাতা এমএফএস প্রতিষ্ঠান নগদ ফের নিয়ন্ত্রণে নিয়েছে দুষ্কৃতিকারীরা। ফলে পুনরায় অবৈধ টাকা বা ইমানি তৈরির আশঙ্কা তৈরি হয়েছে। গত 5 দিন ধরে প্রতিষ্ঠানটি পরিচালনা করেছে অর্থ আত্মসাতের সঙ্গে অভিযুক্ত আসামিরা। শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে একথা জানায় বাংলাদেশ ব্যাংক। এর আগে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নগদে প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। প্রশাসক বসানোর পর নিরীক্ষায় উঠে আসে নগদের বড় ধরনের জালিয়াতি, ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখে প্রতিষ্ঠানটিতে আর্থিক জালিয়াতি এবং অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ বা ইমানি তৈরি করা হয়। পতিত আওয়ামী লীগ আমলে নিয়মের বাইরে গিয়ে গ্রাহক বানানো ও সরকারি ভাতা বিতরণ সহ একচেটিয়া সুবিধা পায় নগদ। এ ঘটনায় সরকারের ডাক বিভাগের 8 জন সাবেক ও বর্তমান মহাপরিচালক, নগদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সিইও সহ 24 জনকে আসামি করে মামলা দেয় ডাক বিভাগ। এই সুযোগে নতুন করে নগদের ব্যবস্থাপনা পরিচালক সহ অন্যান্য কর্মীদের বিভাগ পরিবর্তন করা শুরু করেছে দুষ্কৃতিকারীরা। আগামী পরশুদিনে যেহেতু ফুল কোর্টে এটা আদালতে যেটা আলোচনা হবে, এই কারণে আপাতত এটার প্রতি আমরা চেষ্টা করছি এই মুহূর্তে। এবং আমরা আপনাদের সাথে বলি, আমরাও অত্যন্ত আশঙ্কিত যে এই 4-5 দিনের মধ্যেও একই ধরনের বা অভিনব কোনো জালিয়াতিও হয়ে গেলে সেটাকে হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। এদিকে নগদের অর্থ তছরূপের জন্য যাদের বিরুদ্ধে মামলা করেছিল বাংলাদেশ ব্যাংক, তাদের মধ্যে একজনকে প্রতিষ্ঠানটির সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে। এতে নগদ পরিচালনায় দেখা দিয়েছে অস্থিরতা। আমরা বলছি যে উনি একটি জালিয়াতি মামলার 4 নম্বর আসামি। আদালত তাকে পুলিশ তাকে গ্রেপ্তার করেনি, তাদের দৃষ্টি এখনও সে ফিউজিটিভ বা অ্যাবসকন্ডিং হিসাবে আছে। এইরূপ একজন ব্যক্তিকে এইরূপ সাইজের, এত বড় সাইজের একটা আর্থিক প্রতিষ্ঠানের কর্ণধারের দায়িত্ব পালন করার মতো নৈতিক যোগ্যতা রয়েছে কি? আমাদের প্রশাসক নিয়োগের পরে আইটি কিন্তু নতুন করে আর কোনো জালিয়াতির সুযোগ পায়নি বা প্রচেষ্টা চালায়নি। সুযোগ না পাওয়ার কারণেই প্রচেষ্টা চালায়নি, এটা আমরা বলবো। আমরা আইটির উপর যথেষ্ট নজরদারি রেখেছি, তবে আইটি সিস্টেমটা কিছুটা হলেও ভালনারেবল। এটাকে এখনই যদি সিকিউর করা আবশ্যক জনস্বার্থে। আগামী 19 মে বিষয়টি সম্পর্কে আদালতে শুনানি রয়েছে। তারপরেই নগদের পরবর্তী করণীয় ও নিয়ন্ত্রণ সম্পর্কে স্পষ্টভাবে জানা যাবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। আগামী 2025-26 অর্থ বছরের জন্য 35,000 কোটি টাকা কমিয়ে 2,30,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির খসড়া চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। আগামী রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনএসির বৈঠকে অনুমোদনের জন্য খসড়াটি উপস্থাপন করার কথা রয়েছে। এডিপিতে সরকারি তহবিলের 1,44,000 কোটি এবং বৈদেশিক সহায়তা থেকে 86,000 কোটি টাকা খরচের লক্ষ্য ধরা হচ্ছে। তবে সংস্থার নিজস্ব অর্থায়ন 8,599 কোটি 71 লাখ টাকা
যোগ করা হলে মোট এডিপির আকার দাঁড়াবে 2,38,599 কোটি 71 লাখ টাকা। নতুন অর্থ বছরে 5 খাতে যাচ্ছে মোট বরাদ্দের 69.93%। খাতগুলো হচ্ছে পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি এবং স্বাস্থ্য। এছাড়া এডিপির সবচেয়ে বেশি বরাদ্দ পাচ্ছে 10 মন্ত্রণালয়। এডিপিতে বরাদ্দ সহ মোট প্রকল্প থাকছে 1,143টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প 969টি, সমীক্ষার 19টি, কারিগরি সহায়তার 97টি এবং সংস্থার নিজস্ব অর্থায়নের প্রকল্প থাকবে 58টি। এগুলোর বাইরে অনুমোদনহীন নতুন প্রকল্প থাকবে 990টি। মাইক্রোক্রেডিট ব্যাংক হলে নতুন উদ্যোক্তারা সহজে ঋণ পাবেন। সকালে মাইক্রোক্রেডিট নিয়ন্ত্রক সংস্থার ভবন উদ্বোধন করে এমনটা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই সংস্থা পৃথিবীতে দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর জোর দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। বিস্তারিত জানাচ্ছেন মাজহার ইমন। শনিবার সকালে রাজধানীর আগারগাঁয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্য দিয়ে 16 তলা নিজস্ব ভবন পেল সংস্থাটি। উদ্বোধনী অনুষ্ঠানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির পথযাত্রার তথ্য তুলে ধরেন অতিথিরা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ক্ষুদ্র ঋণ ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আর শুধু ক্ষুদ্র ঋণ নয়, মানুষকে আত্মনির্ভরশীল করার উপর জোর দেন অর্থ উপদেষ্টা। ঋণ নিয়ে খেলে ব্যবহার তাকে অনেক সেলফ এমপ্লয়মেন্ট বা যেটা বলে আত্মকর্ম, সেটাতে একটু এনকারেজ করা বেটার। কোনো সময় যেন আলটিমেটলি ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্ট থেকে বেরিয়ে আসি যে সারা জীবন ঋণ দাও, আমাকে খালি তুমি রিয়ারি করো মায়ের মতো, মায়ের স্নেহে, সেটা না, আস্তে আস্তে তাকে ছেড়ে দিতে হবে। সামনের দিনগুলোতে টেকনোলজিক্যাল চেঞ্জ না আনতে পারলে মাইক্রো ফাইন্যান্সগুলোর জন্য কিন্তু একটা দুর্দিন চলে আসতে পারে। আমরা আগে থেকেই সেই ব্যাপারে প্রস্তুতি নেবেন আপনারা, সেটা চাই। আমরা চাই আপনাদেরকে সুন্দরভাবে রেগুলেট করতে। ক্ষুদ্র ঋণই হচ্ছে প্রকৃত ব্যাংক, যারা জামানতবিহীন ঋণ দেয়, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির শুধু বাংলাদেশের জন্য কাজ করছে না, পৃথিবীতে দৃষ্টান্ত হিসেবে কাজ করছে। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু যে বাংলাদেশের জন্য কাজ করেছে তা না, এটা আন্তর্জাতিকভাবে অনেক দেশের সহায়ক হয়েছে, সাহায্য করেছে। আসল ব্যাংক যেটা মানুষের বিশ্বাসের উপর ভিত্তি করে আছে, কারণ এখানে কোনো জামানত নাই, এটা জামানতবিহীন ব্যাংক। আমরা মানুষকে টাকা দিই বিশ্বাসের ভিত্তিতে। বক্তব্যে বাণিজ্যিক ব্যাংকের চেয়ে ভিন্ন নিয়মে সামাজিকভাবে কাজের জন্য মাইক্রো ক্রেডিট ব্যাংক তৈরির আইন করার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, উদীয়মান উদ্যোক্তাদের বিনিয়োগে কাজ করবে এই ব্যাংক। আমরা যখন মাইক্রো ক্রেডিট ব্যাংকের লাইসেন্স দেব, পরিষ্কার বলতে হবে যে এই কাজের জন্যই লাইসেন্স দেওয়া হচ্ছে, কনভেনশনাল ব্যাংকিং এর জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না, এটা আলাদা করে ফেলা। তার সঙ্গে একটা এডিশন চাচ্ছি, এই ব্যাংক যেগুলো হবে এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নিজস্ব ভবন উদ্বোধনের মাধ্যমে মাইক্রো ক্রেডিটের কার্যক্রম আরও জোরদার হবে বলে আশা করেন প্রধান উপদেষ্টা। এখান থেকে আবার নতুন অধ্যায় সৃষ্টি হোক। মাজহার ইমন, এখন, ঢাকা। বিপ্লব সংহত না হওয়ায় আবার অনৈক্য তৈরি হচ্ছে, যা ফ্যাসিবাদ ফেরার পথ তৈরি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। বিকেলে পত্রিকাটির কার্যালয়ে 36 জুলাই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এখানে গণ অভ্যুত্থানের নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ফের মুসলিম পরিচয় দেয়াতে হীনমন্যতা তৈরি হচ্ছে। এদিকে আরেক অনুষ্ঠানে রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব দল হিসেবে শুধু এনসিপির একার নয়। বিস্তারিত আজহার লিমনের প্রতিবেদনে। দাবি আদায়ের মাঠে এক, আবার দাবি পূরণ হয়ে গেলে একে অন্যের বিরুদ্ধে বিষেধাগার। জুলাই গণঅভ্যুত্থানের শক্তি দাবি করা রাজনৈতিক পক্ষগুলোর এমন টানাপোড়েন যখন আলোচনার বিষয়বস্তু সাধারণের চায়ের টেবিলে, তখন এ নিয়ে মুখ খুলতে দেখা যাচ্ছে অভ্যুত্থানের নেতাদের। শনিবার দৈনিক আমার দেশ পত্রিকার কার্যালয়ে 36 জুলাই নামের বইয়ের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দেন জুলাইয়ের বিভিন্ন পক্ষের নেতা ও চিন্তকরা। তারা বলেন, ফের সাংস্কৃতিক যুদ্ধের ক্ষেত্র তৈরি করে ফিরতে চাইছে ফ্যাসিবাদ। আমরা মুসলমান পরিচয় একটা হীনমন্যতা তৈরি হয়েছে এখন, যে আপনি মুসলমান সেকেন্ড ক্লাস সিটিজেন, আপনি আমাদের দেশে হিন্দু হয়ে আপনি অসাম্প্রদায়িক হইতে পারবেন, আপনি বৌদ্ধ হয়ে অসাম্প্রদায়িক হইতে পারবেন, আপনি খ্রিস্টান হয়ে অসাম্প্রদায়িক হইতে পারবেন, কিন্তু আপনি মুসলমান হয়ে অসাম্প্রদায়িক হইতে পারবেন না। আপনার মুসলমান পরিচয়টা রাইখা এসে আপনাকে অসাম্প্রদায়িক হইতে হবে। অর্থাৎ এই যে আপনি দেখেন, এই আবার একটা কালচারাল কনফ্লিক্টের দিকে গিয়েছি, একটা সেকেন্ড ক্লাস, এটা আসলে আমাদের এখন আমরা মনে করি এই কালচারাল কনফ্লিক্টের মধ্য দিয়ে
ফেসিবাদ, এই কনফ্লিক্টের মধ্যে ফেসিবাদের বীজটা হচ্ছে বপন করা থাকে। এই আন্দোলনের অসংখ্য হিস্ট্রি আছে, তো এই ইতিহাসগুলো জাতির সামনে আসা দরকার। আমরা এখন দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, মিথ্যা ইতিহাস রচিত হচ্ছে, এবং এই আন্দোলনে আমরা যদি দেখি, আন্দোলনে 19 তারিখ থেকে শুরু করে ছাত্র জনতা প্রত্যেকটা জায়গায় নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে তারা স্লোগান দিয়েছিল, এবং শহীদ হওয়ার জন্য ছাত্র জনতা গিয়েছিল। এই শাহাদাতের তামান্না, শহীদ স্পিরিট, সেটাকে আজকে কালচারাল ফেসিসটা হারিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং এটাকে এক ধরনের মিথ্যা ইতিহাস রচনা করার জন্য বিভিন্ন পক্ষ এখানে চেষ্টা করছে। এখানে আলোচকরা জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের ব্যাপারে সরকারের উদাসীনতার সমালোচনা করেন। বলেন তারা জুলাইয়ের রক্তাক্ত অধ্যায়গুলো ইতিহাস আকারে সংরক্ষণের প্রস্তাব করলেও উদ্দেশ্যমূলকভাবে তা পাঠ্যপুস্তকে জায়গা পেয়েছে শুধু কবিতা, গল্প হিসেবে। সম্পাদক মাহমুদুর রহমান বলেন বিপ্লব সংহত হওয়ার আগেই ক্ষমতার টানাপোড়েন তৈরি হওয়ায় ফ্যাসিবাদ ফেরার পথ সুগম হচ্ছে। রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলসমূহ তারা পরবর্তী ক্ষমতার পাটাতন তৈরিতে বেশি ব্যস্ত হয়ে গেছেন। আমাদের দরকার ছিল এই বিপ্লবটাকে সংহত করা, এবং এই সংহত করি নাই বলে এই বিপ্লব যারা সবাই মিলে সংগঠিত করেছেন তাদের মধ্যে এক ধরনের অনৈক্য দেখা যাচ্ছে, এবং এই অনৈক্যের সুযোগ তৈরি হওয়াতে আবার সেই পুরনো পতিত যারা পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ তারা ফিরে আসার চেষ্টা করছে বিভিন্ন ফর্মে। এদিকে শনিবার সকালে প্রেস ক্লাবে সংবিধান সংস্কার প্রস্তাবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার কোরআন কি বলে এ বিষয়ে গোলটেবিল বৈঠকে যোগ দেন চিন্তক ফরহাদ মজহার। তিনি বলেন জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড পরিচয় করিয়ে দিয়ে ডক্টর ইউনূস মারাত্মক ক্ষতি করেছেন। এই অভ্যুত্থান কোনো ব্যক্তি করেনি, দীর্ঘ লড়াইয়ের ফসল। স্যার, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই অভ্যুত্থান ঘটে থাকে, স্ফুরণ ঘটে থাকে। কারা করেছেন, কি করেছেন, কে মাস্টারমাইন্ড, কে মাস্টারমাইন্ড না, এগুলো তুচ্ছ তর্ক। এখানে ফরহাদ মজহার আরো বলেন অভ্যুত্থানের সম্মিলিত স্বার্থ রক্ষা করতে না পারলে জনগণের কাছে জবাবদিহি করতে হবে, যে কোনো মূল্যে রক্তের একতা রক্ষা করতে হবে যোগ করেন তিনি। আজহার লিমন, এখন, ঢাকা। রাজধানীর মতিঝিল শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনে আগুন লেগেছে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 4টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে, এবং সেখানে আছেন আমাদের সহকর্মী ওয়াসিউল হক পান্থ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। পান্থ, একটু জানতে চাই আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা, এবং ফায়ার সার্ভিসের কারোর সঙ্গে আপনার কথা হয়েছে কিনা? মিম, যেমনটি জানেন যে সন্ধ্যা 6টার কিছু পরেই কিন্তু মতিঝিল এলাকায় এক বাণিজ্যিক ভবনে কিন্তু আগুনের সূত্রপাত ঘটে, এবং ফায়ার সার্ভিস কিন্তু সেটি খবর পায় 6:18 দিকে, এবং তারা কিন্তু খুব দ্রুতই রেসপন্স করে 6:28 দিকে কিন্তু চলে আসে এই ভবনের কাছে। এই ভবনে কিন্তু 3তলা ভবনের তৃতীয় তলা থেকেই কিন্তু আগুনের সূত্রপাত হয়েছে, এবং এই ভবনের নিচে কিন্তু একটি বেসরকারি ব্যাংক রয়েছে। যদিও যেমনটি তথ্য রয়েছে ব্যাংকের কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এবং ব্যাংকের কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু নিরাপদেই বেরিয়ে আসতে পেরেছেন, এবং কোনো ধরনের কোনো হতাহত বা কোনো ক্যাজুয়ালিটির ঘটনা নেই। এবং উপরতলায় যেখান থেকে আগুনের সূত্রপাত, যেটি আমাদের কাছে তথ্য রয়েছে, সেটি এই ভবনের যে মালিক তার যে বসত বাড়ি সেটি ছিল এটি, এবং সেখানে রান্নাঘর থেকে মূলত আগুনের সূত্রপাত হয়েছে। এবং আগুনের সূত্রপাত হওয়ার পরেই তারা কিন্তু ভবন থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়, এবং বিল্ডিংয়ে যতজন মানুষ আছে সবাই কিন্তু নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। শুরুতে কিন্তু ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এসেছিল ঘটনাস্থলে, পরবর্তীতে আরও 2টি ইউনিট যোগ হয়, এবং তাদের প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় কিন্তু 7:14 দিকে আমরা খবর পাই যে আগুন তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছে। যদিও এখনও পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে আমাদের কাছে কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রদান করা হয়নি, তবে এটি নিশ্চিত করা হয়েছে যে কোনো হতাহত বা কোনো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি, হতাহতের ঘটনা ঘটেনি। এবং ইতিমধ্যেই যখন ফায়ার সার্ভিস এসেছে তারপরে কিন্তু এই ভবন এবং এর আশেপাশের যে ভবন রয়েছে এই এলাকার কিন্তু বৈদ্যুতিক যে সংযোগ সেগুলো কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু ফায়ার সার্ভিস থেকে রেসপন্স সেটি খুব দ্রুতই করতে পেরেছে। যদিও এর মাঝে আমরা দেখতে পেয়েছি যে এই ভবনের আশেপাশে কিন্তু বেশ তারের জঞ্জাল, যেটি আমরা এর আগেও দেখেছি যে ঢাকা শহরের অনেক গলিতে গলিতে এই বিড়ম্বনায় পড়তে হয় কোনো দুর্ঘটনা ঘটলেই ফায়ার সার্ভিসকে, এটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। যেহেতু এবং এটি যাতে না হয় এ কারণে কিন্তু দ্রুততম সময়
দ্রুততম সময়ে তারা রেসপন্স করে। ডিপিডিসি থেকে লোক এসে তারা কিন্তু যে বৈদ্যুতিক সংযোগ সেগুলো বিচ্ছিন্ন করে এবং ইন্টারনেট সংযোগ কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে মতিঝিল থেকে সবশেষ। রাজধানীর মতিঝিল শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি ভবনে আগুন লেগেছে এবং সবশেষ খবর পাওয়া পর্যন্ত আমাদের সহকর্মী ওয়াসিল হক মান্থুও কিন্তু জানাচ্ছিলেন যে সেই আগুন কিন্তু ইতোমধ্যেই নিয়ন্ত্রণেও এসেছে। অভিযোগ গঠনের 25 দিনের মাথায় ঘোষণা হলো শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়। মৃত্যুদণ্ড দেওয়া হলো প্রধান আসামি হিটু শেখকে। তবে তার 2 ছেলে ও স্ত্রীকে খালাস দেয় অসন্তোষ প্রকাশ করেন আসিয়ার মা। এই রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে যাবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী বিশ্বজিৎ বাপিকে সঙ্গে নিয়ে তরিকুল ইসলামের প্রতিবেদন। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বোনের শ্বশুর দ্বারা শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার পূর্ব নির্ধারিত দিন ছিল শনিবার। সমগ্র দেশবাসীর চোখ ছিল মাগুরার দিকে। কি রায় হতে যাচ্ছে বহুল আলোচিত এই ঘটনা নিয়ে মাত্র 14 কর্মদিবসে মাগুরা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক জাহিদ হাসান সকাল 9:30টার দিকে রায় ঘোষণা করেন। মামলায় প্রধান অভিযুক্ত হিটু শেখকে মৃত্যুদণ্ড ও 1 লাখ টাকা জরিমানার রায় দেন বিচারক। এছাড়া বাকি 3 জনকে দেওয়া হয় বেকসুর খালাস। মামলার রায় ঘোষণার পরই ক্ষোভ প্রকাশ করেন আসিয়ার স্বজনরা। হিটু শেখের ফাঁসি হলেও বাকি আসামিদের খালাস দেওয়ায় সন্তুষ্ট নন তারা। তাদের দাবি খালাস পাওয়া আসামিরা ধর্ষণ ও হত্যায় সহযোগিতা করেছে। ওরা তো সারিয়াই দোষী, কারণ ওরা তো হুমকিতে ওরা মুখ আটকায় রাখছে, মারিয়ে তো ওরা মুখ আটকায় রাখছে। কারণ ওর জীবনটা তো শেষ হয়ে যেত যদি সকালবেলা না হতো, মানুষ যদি জানাজানি না হয়ে যেত। তো কিভাবে ওরা খালাস দিল? আমি তো এত খুশি না। আমি হাইকোর্টের কাছে বলতেছি এটার জন্য ওরা শাস্তি দেয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, মামলার সকল কাগজপত্র পাওয়ার পর যাচাই বাছাই শেষে প্রয়োজনে উচ্চ আদালতে আপিল করা হবে। প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় প্রসিকিউশনের দাবি অনুযায়ী, এভিডেন্স অন রেকর্ড অনুযায়ী রাষ্ট্রপক্ষ থেকে আমরা সেটাকে সন্তুষ্ট হয়েছি। যে আসামিদেরকে তিনি অ্যাকুইট বা খালাস করেছেন সেটি রায় পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার ভিত্তিতে তাদের ইনস্ট্রাকশনস অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনে আপিল দায়ের করা হবে। সাধারণ মানুষ সন্তুষ্টি প্রকাশ করলেও এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সেদিকে প্রশাসনের প্রতি সজাগ থাকার আহ্বান জানান। এ দেখে অন্ততপক্ষে অন্যান্য জনগণও কিছুটা সচেতন হবে, কারণ কি এ যে জঘন্য অপরাধটা করেছে এটা তো আসলে আমাদের কাম্য না। এই রায়টা সমাজে বার্তা দিল যে কোনো অপরাধী কোনো অপরাধ করে পার পেয়ে যাবে না। আজকের রায়টা মাগুরাবাসীর জন্য একটা বিরাট মাইলফলক এবং সবাই এত খুশি। গত 6 মার্চ 8 বছরের শিশু আসিয়াকে ধর্ষণ করে হিটু শেখ। পরে মুমূর্ষ অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে পরদিন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা শুরু হয় শিশু আসিয়ার। গত 13 মার্চ সকালে সেখানে আসিয়া মারা যান। এ ঘটনার পর দ্রুত বিচার কার্যকরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী আনে সরকার। দেশের ইতিহাসে দ্রুততম সময়ে মাগুরার শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলার যে রায় ঘোষণা করা হয়েছে এটি একটি যুগান্তকারী ঘটনা। এই ঘটনার মধ্য দিয়ে অপরাধীরা যেমন সতর্ক থাকবে, তেমনি আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম, এখন মাগুরা। ভারতে কোনো বাংলাদেশি থাকলে পুষিন না করে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাংলাদেশ ভারত সীমান্তে রায়মঙ্গল নদীর বয়সিং এলাকার বিজিবির ভাসমান বিওপি উদ্বোধন শেষে তিনি আরও বলেন, বাংলাদেশে অবস্থানকারী অবৈধ ভারতীয়দের ভারতের মতো পুশব্যাক করা হবে না, নিয়ম মেনে ফেরত পাঠানো হবে। আমরা তাদের জানিয়েছি, আমাদের বাংলাদেশি যদি কেউ ইন্ডিয়া থেকে থাকে আপনারা প্রপার চ্যানেলে পাঠান। প্রত্যেকটার একটা প্রপার চ্যানেল আছে, যেমন আমরাও ইন্ডিয়ার যারা বাংলাদেশে আছে তাদেরও আমরা প্রপার চ্যানেলে পাঠাই। আমরা কিন্তু কাউরে পুশিং করি না। তো এই জন্য তাদেরও বলা হয়েছে তারা প্রপার চ্যানেলে যদি বাংলাদেশিরা থাকে তাদের পাঠান। গতকালকে আপনারা দেখছেন যে সেই ব্রাহ্মণবাড়িয়া ওই সীমান্ত কিন্তু তারা পুশিংয়ের চেষ্টা করছে, বাট বিজিবির সাথে আনসার এবং জনগণের সহায়তায় তারা কিন্তু করতে পারেনি। এইসব এলাকায় আমি আপনাদের অনুরোধ করব, আপনারা সবাই যদি সহযোগিতা করেন
ইন্ডিয়া পুশিং করতে পারবে না। আমাদের বর্ডারটা এত বিস্তৃত, আসলে প্রতিটি জায়গা তো গার্ড করা সম্ভব না। এই জন্যই আমরা জনগণের সাহায্য চেয়েছি, আনসারের সাহায্য নিচ্ছি। পুলিশ এবং আপনারাও অনেক প্রত্যন্ত অঞ্চলে কাজ করেন, এটা নিয়ম বহির্ভূতভাবে কাজ হচ্ছে, এটা আমি আগেও বলেছি। তো আমরা চাই এটা যদি বাংলাদেশি নাগরিক হয় সেটা যেন একটা নিয়ম মাফিকভাবে আমরা হস্তান্তর গ্রহণের মাধ্যমে আমরা নিতে পারি। মিম, তৃতীয় বিভাগ ক্রিকেটে নির্দিষ্ট কিছু ক্লাবকে কিন্তু অনৈতিক সুবিধা দিয়েছেন নাজমুল হাসান পাপন, যিনি বিসিবির সাবেক সভাপতি ছিলেন, এবং বিসিবিতে দ্বিতীয় দফা অভিযান কিন্তু আজকে চালিয়েছে দুদক। এছাড়া গঠনতন্ত্রে অসঙ্গতির প্রমাণও পেয়েছে দুদক, এবং সেই সঙ্গে তারা জানিয়েছেন ক্রিকেট বোর্ডের আর্থিক অনিয়ম নিয়ে অধিকতর তদন্তের কথা। তারা এই তদন্ত আরও চালিয়ে যাবেন বলেও কিন্তু জানিয়েছেন। বিস্তারিত জানাবেন সহকর্মী ওয়াসিউল হক মান্থ। দেশের বাইরে জাতীয় দল, এ দল, ইমার্জিং দল, নারী দল সবাই ঢাকার বাইরে, ফলে মিরপুর হোম অফ ক্রিকেটে শুনশান নীরবতা। তবে বেলা গড়াতেই উত্তাপ বাড়তে শুরু করে। দুপুর 1টায় হঠাৎ করেই বিসিবিতে এসে হাজির হন দুদকের একটি দল। বিসিবি সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তাও হাজির হন কার্যালয়ে। 1 মাসের ব্যবধানে বিসিবিতে দুদকের দ্বিতীয় দফা অভিযান। সুনির্দিষ্ট অভিযোগ নিয়েই বোর্ডে হাজির হয়েছেন তারা। কাগজপত্র যাচাই বাছাই শেষে গণমাধ্যমে তারা জানিয়েছেন তৃতীয় বিভাগ ক্রিকেটে কিছু ক্লাবকে অবৈধ সুবিধা দেওয়ার প্রমাণ পেয়েছেন তারা। থার্ড ডিভিশন কোয়ালিফাইং এর ইস্যুটা কতটুকু স্পষ্ট বা স্বচ্ছ কিনা, যৌক্তিকতা কতটুকু বা এর বৈধতা কেমন, এই ব্যাপারগুলো আমরা বাছাই প্রক্রিয়াতে অনিয়ম ছিল কিনা সেটা। নাজমুল হাসান পাপনের কমিটি কেবল মাঠের ক্রিকেটে অনিয়ম করেনি, বরং মেনে চলেনি গঠনতন্ত্রও। অভিযোগ দুদক কর্মকর্তাদের। এখানে গঠনতন্ত্র নিয়ে যে কোয়েশ্চেনগুলো উঠেছিল সেক্ষেত্রে আদালতের একটা রায় ছিল, সেই জাজমেন্ট অনুযায়ী পরবর্তীতে গঠনতন্ত্র সংশোধিত হয়ে বর্তমানে সেটার আলোকে পরিচালিত হচ্ছে। তবে গঠনতন্ত্রে আমরা পর্যালোচনা বা যাচাইয়ের ক্ষেত্রে যে একটা বিষয় খেয়াল করেছি যে এখানে একটা খুব সুন্দর স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ একটা প্রতিষ্ঠান হিসেবে তৈরি হওয়ার কথা ছিল বিসিবি, কিন্তু এই জায়গাতে আমরা গ্যাপ পেয়েছি। বিশ্বের অন্যতম ধনী ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আছে আর্থিক অনিয়মের অভিযোগও। দুদক তদন্ত করছে বিসিবির অর্থের 9-6 নিয়েও। যে রিস্ক জোন ব্যাংকগুলো ভাগ করা হলো, ক্যাটাগরাইজ করা হলো, সেখানে তারা যেটাকে মনে করেছে অধিক নিরাপদ সেখানেই ট্রান্সফার করেছে। এই সময়টাতে যে কাজটা করা হয়েছে তাদের ব্যাখ্যাটা তো আমরা পেয়েছি। এখন এটা যাচাই করতে আমাকে রেকর্ডপত্র দেখতে হবে, রেকর্ডপত্রের বাইরে আমি আসলে কথা বলতে পারি না। তো আমরা রেকর্ডপত্র সংগ্রহ করেছি, যেটা আমরা যাচাই করে আর বলতে পারবো। অভিযানের বিষয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদকে প্রশ্ন করা হলেও গণমাধ্যম এড়িয়ে বিসিবি চত্বর ছেড়ে বেরিয়ে যান তিনি। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি সান্ধ্যবাজার। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। অনন্তকাল বিচার ও সংস্কারের বাহানায় গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করবেন না, খুলনায় তারুণ্য সমাবেশে বিএনপির হুঁশিয়ারি, জনগণের ম্যান্ডেট নির্বাচন। ব্যক্তিগতভাবে ক্রিমিনাল অপরাধের জন্য দায়ী করে বিচার করা হয়, সাথে সাথে সেই সমস্ত ফ্যাসিবাদী দলেরও রাজনৈতিক দল হিসেবে বিচার করা হয়। নগর ভবনের ফটকে তালা দিলেন ইশরাক সমর্থকরা। অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার অভিযোগ নাকচ, আইনি মোকাবিলার ঘোষণা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি সহ 5 দফা দাবি 7 কলেজ শিক্ষার্থীদের। দাবি না মানলে সোমবার মাঠে নামার হুঁশিয়ারি। এমএফএস কোম্পানির নগদ ফের দুষ্কৃতকারীদের নিয়ন্ত্রণে, বলছে বাংলাদেশ ব্যাংক। অবৈধ টাকা তৈরির আশঙ্কা। এবং মাইক্রোক্রেডিট ব্যাংক খুলে সহজে ঋণ পাবেন উদ্যোক্তারা, বললেন প্রধান উপদেষ্টা। ক্ষুদ্র ঋণে প্রযুক্তি ব্যবহারের তাগিদ গভর্নরের। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/echontv।